আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রাম 2 পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা ও পাহাড় ধসে 6 দিনে প্রাণহানি 43, ক্ষতিগ্রস্ত 8.5 লাখের বেশি মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান। চিকিৎসার জন্য মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয়, ডাক্তারদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 বেড়ে উন্নীত করার ঘোষণা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কোনো ছাড় নয়, রংপুরের সমাবেশে বললেন বিরোধী দলীয় নেতা। ক্ষমতায় গিয়ে বিএনপি বারবার প্রতারণা করেছে, অভিযোগ নাহিদের। এবং জমির মালিকদের ল্যান্ড কার্ড দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এটিএন বাংলাকে বললেন ভূমিমন্ত্রী, কমবে মামলা মোকদ্দমা, অবৈধ দখলে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলের জনজীবনে নেমে এসেছে ভয়াবহ দুর্যোগ। গত 6 দিনে বন্যা ও পাহাড় ধসে অন্তত 43 জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে 8,67,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় 242 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রামে 11 জন, 13 জন রোহিঙ্গা সহ কক্সবাজারে 23, রাঙ্গামাটিতে 3 এবং বান্দরবানে 6 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 39 জন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এদিকে চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চরম বিপাকে পানিবন্দী কয়েক লক্ষাধিক মানুষ। সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং সেনাবাহিনী ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। তবে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বান্দরবানে। ভারত থেকে আসা পানিতে সিলেট ও সুনামগঞ্জে নতুন করে বন্যার শঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে কুমিল্লায় কৃষিমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার 3 পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে 5 লাখের বেশি মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চান্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। 8 দিন ধরে পানি তলই দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রামের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পাহাড় ধসের কারণে বান্দরবান ও রাঙ্গামাটিতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বান্দরবান রাঙ্গামাটি সড়কের ব্রিজঘাট সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। সার্বিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে আমরা আমাদের যে সেন্টারগুলো, আশ্রয় কেন্দ্র, সাইক্লোন সেন্টার আছে, এগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করেছি। তবে খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা দোকানপাট ও বসতঘর পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির প্রভাবে সুরমা, কুশিয়ারা নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদী সংলগ্ন নির্মাঞ্চল ও তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা প্রদান করবে সরকার। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। বন্যার কারণে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি জানান,
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকার মানুষকে উদ্ধার ও ত্রাণ সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় পানিবাহিত রোগ নিয়ন্ত্রণ ও 2 কোটি টাকার আর্থিক সহায়তার কথাও জানান মাহাদি আমিন। আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সুতরাং 16 জুলাই পর্যন্ত আর কোনো এইচএসসি পরীক্ষা হবে না। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো। বাট 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীনস্থ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। আগামী 5 বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে উন্নীত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ানদের শূন্য পদ পূরণের ঘোষণাও দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় তার সরকার। চিকিৎসার জন্য দেশের মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয় তা নিশ্চিতে ডাক্তারদের আরও মানবিক আচরণ, আধুনিক ও সঠিক চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। দেশের সব শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা প্রদান আর মেধাবী চিকিৎসক তৈরির অন্যতম প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করে কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধানের কাছে চিকিৎসা, গবেষণা, আবাসন আর মাঠ পর্যায়ের ডাক্তারদের নানা সমস্যার কথা তুলে ধরেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আমাদের টেকনোলজিস্টের খুবই অভাব, বিশেষ করে উপজেলা পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে টেকনোলজিস্ট নাই রেখে, যেমন আমার শালার কথাই বলি, আমার এখানে এক্স রে এবং প্যাথোলজি ল্যাব আছে, কিন্তু আমি টেকনোলজিস্ট নাই রেখে চালাতে পারছি না। আমাদের হাসপাতালের ভবনটি নির্মাণের যে প্রকল্প, সেটারও দ্রুত উদ্বোধন এবং বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। স্মৃতিচারণ করতে গিয়ে চিকিৎসক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়। মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান মেশিন সেদিন অকেজো ছিল। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। 52-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে এই প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের ইতিহাসের জীবন্ত সাক্ষী। জুলাই আন্দোলনে কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ সহ তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে ট্যাক্স, ডিউটি, ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে, উঠিয়ে নিয়ে এসে চিকিৎসকদের শূন্য পদ পূরণ, তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে উন্নীতকরণে তার সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন সরকার প্রধান। এই 51 বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল, বহু বছর যাবত পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা, এগুলা যাতে বাচ্চারা সাপোর্টগুলা পায়। দেশেই যাতে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় তারও তাগিদ দেন তারেক রহমান। লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে, তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এর আগে কলেজ ক্যাম্পাসে পৌঁছলে তাকে স্বাগত জানাতে আসা একদল শিক্ষার্থীদের সাথে
মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী। গাছের চারা রোপণ শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনা, প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ সম্পর্কে অবহিত করা হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। শুধু কথার ফুলঝুরি নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। জানান, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে এদেশ থেকে স্বৈরাচারকে চিরতরে বিতাড়িত করা হবে। সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। স্থানীয়গুলির স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেয় বিভাগটির কয়েকটি জেলার লক্ষাধিক কর্মী সমর্থক। আজকে যখন আমরা এখানে সমাবেশ করছি, তখনও লালমনিরহাটে পুশিনের চেষ্টা করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা তারা বৃষ্টিতে ভিজে নেতৃবৃন্দের কথা শোনেন। ওরা বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে। সমাবেশে 11 দলের নেতারা অভিযোগ করেন, জুলাইয়ের সাথে প্রতারণা করছে সরকার। এই সংস্কার আমরা চাই, মানবতার বাংলাদেশ চাই। আপনারা কি মানবতার বাংলাদেশ চান? সুশাসন চান? আপনারা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নিভিয়ে দিতে পারবেন না। যদি চেষ্টা করেন, আবার মুগ্ধরা ফিরে আসবে, আবার আবু সাঈদরা ফিরে আসবে, আবার নহিয়ানরা ফিরে আসবে। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সীমান্তে পুশিন ও হত্যা বন্ধ করতে না পারে, তাহলে দল থেকে জাতীয়তাবাদী নাম তুলে ফেলতে হবে। শেখ হাসিনা আসবে কি আসবে না, এটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। দিল্লিকে স্ট্রং ভাবে মেসেজ দিতে হবে এই সরকারের। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার প্রধান এই রংপুরের এক সমাবেশে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাইলেও এখন তা বাস্তবায়নে টালবাহানা করছেন। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হ্যাঁ। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি দাবি জানান তিনি। তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশ থেকে স্বৈরাচারকে চিরতরে বিতাড়িত করা হবে বলেও জানায় বিরোধী দলীয় নেতা। বাংলাদেশের উন্নয়নের যাত্রা শুরু করব। গণভোটের রায় না মানলে সরকারকে এর খেসারত দিতে হবে। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নে দেশের জনগণকে আবারও আন্দোলনে নামার আহ্বান জানান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, রংপুর। এবার জমির মালিকদের ল্যান্ড কার্ড দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এই কার্ডে থাকবে জমির সব তথ্য, কমবে মালিকানা জটিলতা ও মোকদ্দমা। এটিএন বাংলাকে সব তথ্য জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেন, সারা দেশে ডিজিটাল সার্ভের কাজ দ্রুতই শুরু হবে। অবৈধভাবে কেউ জমি দখল করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। উপর থেকে সরল রেখায় জমিগুলো দেখা গেলেও ভূমির মালিকানায় প্যাঁচ লেগে আছে বিভিন্ন জায়গায়। 1910 সাল থেকে এখন পর্যন্ত জমির সীমানা নির্ধারণে সিএস, এসএ, আরএস সহ বেশ কয়েকটি জরিপ হয়েছে। তারপরও জমি নিষ্কণ্টক হয়নি। সারা দেশে ভূমি সংক্রান্ত 29 লাখ মামলা রয়েছে। হানাহানিতে প্রাণ যাচ্ছে অনেকের। এ অবস্থা পরিবর্তনে 2022 সালে ডিজিটাল সার্ভের উদ্যোগ নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। বিভিন্ন স্থানে পাইলটিংয়ের পর এখন সেটা সারা দেশে শুরু করতে যাচ্ছে বর্তমান সরকার। ডিজিটাল সার্ভে আমাদের সারা দেশে কয়েকটা জায়গায় হচ্ছে। আমরা খুব দ্রুতই, কোরিয়া এই বিষয়ে পৃথিবীতে খুবই বিশেষজ্ঞ, তারা আমাদের অফিসারদের সঙ্গে বিভিন্নভাবে আমরা এটা স্বচ্ছতার ভিত্তিতে যেন এটা আমাদের ভূমি ব্যবস্থায় কাজ শুরু করতে পারি,
সেটা যেন সকল ব্যবস্থা করে। তিনি জানান, জমির মালিকানা নিষ্কণ্টক হবার পর ভূমির মালিকদের ল্যান্ড কার্ড দেয়া হবে। ডিজিটাল সার্ভের পর আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো ভূমি মালিকানার কার্ড সিস্টেম ব্যবস্থা করে দেওয়া, যার ফলে এটা আর কোনোভাবেই ব্যাপক যে তৃতীয় চতুর্থ দালাল পক্ষ অফিসে যে ভিড় করে মানুষকে যে হয়রানি করে, এটা কোনো সুযোগ থাকবে না। ভূমি কার্ড, সেই কার্ডে কি তার ভূমির তার যাবতীয় তথ্য থাকবে? সব তার বাবার কি পরিমাণ জমি ছিল, তার কি পরিমাণ হচ্ছে সন্তান ছিল, ছেলে এবং মেয়ে, তাদের কাছে সেইভাবে আমাদের প্রচলিত আইন অনুযায়ী এটা তাদের কাছে চলে যাবে। তারপরের জেনারেশন আবার ঠিক তার থেকে চলে যাবে। কেউ মানে দাদা মরে গেছে বলে হচ্ছে ছেলে বোনকে ভাগ দিচ্ছে না, এটা সম্ভব না। ভূমি মন্ত্রী জানান, জোর করে কেউ জমি দখল করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে 2 থেকে 7 বছর জেল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে ইউনো কিংবা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করে প্রতিকার না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের কাছে যেগুলো আসে অভিযোগ, আমরা সেগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নিই এবং ব্যবস্থা নিতে গিয়ে যদি যে সমস্ত কর্মকর্তা বা বিভিন্ন টায়ারে কেউ যদি অনিয়মের সঙ্গে অযথা দেরি করে, সেখানে আমরা তার ব্যবস্থা নিই। ভূমি সেবা নির্বিঘ্ন করতে ওয়ান স্টপ সার্ভিস জোরদার করা হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। ওয়ান স্টপ সার্ভিসে মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। খুব শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ডিসেম্বরে নয়, দ্রুতই শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি। রাজধানীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় আহত জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, জুলাইকে দলীয়করণের অপচেষ্টা চলছে। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাইয়ের থিম সং প্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এ সময় আহত জুলাই যোদ্ধারা বলেন, তাদের নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে কোনো মহল। আমার স্বপ্নের বাংলাদেশ এখনো গঠিত হইতে পারে নাই। বিএনপির হইলে আমি চিন্মৈত্রীতে ইনভাইটেশন পাবো, না হলে পাবো না, জামাতের হলে পাবো, না হলে এটা হইতেই পারে না। আমরা এইগুলো মনে করে রাস্তায় নামি নেই। জুলাই চেতনাকে ধ্বংস করতে চায়, মূল নীতিকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি একটাই, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, ইনশাআল্লাহ এই দেশে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সংস্কার ইস্যুটি পাশ কাটিয়ে যাওয়ায় জুলাই চেতনা ব্যর্থ হতে বসেছে বলে অভিযোগ করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়ে আমরা তা ভুলতে বসেছি। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনে আমাদের মধ্যে ভিন্ন মত তৈরি হয়েছে। জুলাইকে গালি দেওয়ার দায় রাষ্ট্রের দাবি করে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। তাদের আস্ফালনটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আজকে তারা হুমকি দেয়, এত তারিখে ফেরত আসবো, অত তারিখে ফেরত আসবো, এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে জুলাই CDI লিখে তারা ভরে ফেলছে। এই ব্যর্থতা সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রের। ফাঁকা বলি না দিয়ে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ডিসেম্বরে আসবেন না জানুয়ারি মাসে আসবেন, এইটা আপনার ব্যাপার, এইটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। তদন্ত চলছে, বিচার নিয়ে হতাশ না হওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 20,000 আপত্তিকর কন্টেন্ট অপসারণ ও 26,000 জুয়ার সাইট বন্ধ করা হয়েছে জানিয়েছেন BTRCর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমদাদুল বারী। রাজধানীতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, তরুণদের টার্গেট করে এসব সাইট পরিচালিত হচ্ছিল। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও ATN বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসাধু চক্র সামাজিক মাধ্যমের অপব্যবহারে সমাজে অস্থিরতা ছড়াচ্ছে, যা দ্রুত বন্ধ করা প্রয়োজন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এমন এক পরিবেশ তৈরি করছে যা সরাসরি বাস্তব সমাজে
সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সামাজিক অস্থিরতা বাড়ছে বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। তবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, এই প্রস্তাবটি যেন কোনোভাবে গৃহীত না হয়। এ সময় অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে জনপ্রিয় এই মাধ্যমের অপব্যবহার বেড়েছে। মত প্রকাশের স্বাধীনতা অর্থ এটি নয় একটি অসাধু গোষ্ঠী, একটি কুচক্রী মহল একটি ভুয়া পোস্টের মাধ্যমে একটা অপব্যবহারে লিপ্ত হয়ে দেশে সহিংসতা তৈরি করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, আইনের যে শ্রদ্ধাশীল সেই জায়গাটাকে তারা বিচ্ছিন্ন করবে। মিথ্যা গুজব ও বানোয়ার তথ্য প্রচারের কারণে মাধ্যমে তারা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করবে। এটি কিন্তু কোনোভাবে মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বন্ধে কাজ করছে সরকার। মেটা, গুগল, এই ইউটিউব ইত্যাদি কেউই আমাদের লাইসেন্সি না বা সরাসরি আইনগতভাবে আমাদের আন্ডারে না। আমরা চেষ্টা করছি যেন দুইটার মাঝখানে ফাঁক আস্তে আস্তে কমতে থাকে, সেটা চেষ্টা করা, কিন্তু তার মানে যে এখনো ফাঁক নাই তা না। ডিজিটাল ওয়ার্ল্ডে সমস্ত স্মৃতি মানে অক্ষয় স্মৃতি। সো আজকের তারুণ্যের যে ভুলগুলো আছে অনলাইনে আমরা করছি, এটা সারা জীবন আমাদেরকে তাড়া করে ফেলবে। ব্যক্তি যদি তার দায়িত্ব নেয়, আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবার সচেতনতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। বিয়ে বাণিজ্যের নামে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে আমরা দেখি মিথ্যা গুজব, অপতথ্য, নোংরা, অরুচিকর কন্টেন্ট সেখানে করা হচ্ছে। আমি বিটিআরসি কে এই বিষয়ে আরো বেশি তৎপর হওয়ার জন্য, কঠোর হওয়ার জন্য অনুরোধ করব। অনলাইন জুয়ার আসক্তি কিন্তু খুব বেশি করে বেড়ে যাচ্ছে, এতে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। অনলাইন জুয়া বন্ধে যে আইন জাতীয় সংসদে সম্প্রতি পাশ হয়েছে, তার জন্য আমি সরকার, বিরোধী দল সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। 2025 সালে এলন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অপরাধমূলক যে কন্টেন্ট আছে প্রায় 20,000 কন্টেন্ট বন্ধ করার ইয়ে করেছি। এর পাশাপাশি জুয়ার জন্য আরো 26,000 আমাদেরকে বন্ধ করতে হয়েছে। এরকম ভয়াবহ একটা অবস্থা। অনলাইনে কোনো যদি অপরাধ করা হয়, এর জন্য প্রথম যে এজেন্সি যেটা এটা দেখবে ওটা হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি। প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের অখণ্ডতায় দায় নিতে চায়নি বলে স্বাধীনতার ঘোষণা দেননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজুর রহমান। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার প্রকৃত ঘোষক। রাজধানীতে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার আলোচনা সভায় এসব কথা বলেন স্পিকার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সৌম্য, শক্তি, ক্ষিপ্রতা, এই তিন মূল মন্ত্র নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ এবং অন্যতম প্রাচীন পদাতিক রেজিমেন্ট, যা দ্য টাইগার্স নামেও পরিচিত। এই রেজিমেন্টের সদস্যরা ৭১-এর মুক্তিযুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র বিদ্রোহ করে পাক বাহিনীর বিরুদ্ধে। বাঙালি মুসলমানদেরকে নিয়ে একটা রেজিমেন্ট করতেই হবে। রাজধানীর মহাখালীতে রাওয়া হেলমেট হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক এই আলোচনা সভায় ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, জাতির কাছে তাদের ক্ষমা চাওয়ার কথা বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। রাজনীতিবিদরা কৃতিত্ব হাইজ্যাক করেন মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার বলেন, দলের বাইরে কারো অবদান স্বীকার করতে চান না তারা। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান বাংলাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি। অতীতের মতো ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশা করেন জাতীয় সংসদের স্পিকার। আর্মি, নেভি, এয়ারফোর্স, সামরিক বাহিনী সবাই মিলে এটি হলো জনগণের বাহিনী। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। জনগণের জন্যই সব সময়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণে পূবালী ব্যাংক রাজশাহী অঞ্চলের উদ্যোগে ক্যাশলেস রাজশাহী শীর্ষক সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ের অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের 14টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। যেখানে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের পরিচালক হাজিজুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন প্রধান অতিথি। আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই নৌপথটি উন্মুক্ত করে দিতে ইরানকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, ওমানে অনুষ্ঠিত আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটন চায় তেহরান প্রকাশ্যেই ঘোষণা দিক যে হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহে সংঘাত হওয়া সত্ত্বেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত, যদিও হোয়াইট হাউস এই সংঘাতকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করেছিল। এদিকে যুদ্ধবিরতি ভেঙে ফের হামলার মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গুলশানে। বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আলোচনা হয় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিশেষজ্ঞ মেডিকেল টিম নিরলসভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে দুর্গত এলাকায়। এছাড়া টেকনাফে একটি আহত হাতির চিকিৎসার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানা যায়, উপজেলা প্রাণী সম্পদ দফতরের ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতির পেটের ক্ষত স্থানে অস্ত্রোপচার সহ প্রয়োজনীয় চিকিৎসা, সেলাই এবং অন্যান্য জরুরি চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করছেন। এছাড়া আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। এবার খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বীরের বেশি খেলে জয় পেল বাংলাদেশ। আগের দুই ম্যাচ হেরে সিরিজে পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এই ম্যাচ ছিল তাই নিয়ম রক্ষার। জিম্বাবুয়েকে 7 উইকেট হারিয়ে হোয়াইট ওয়াশ ফেরিয়েছে টাইগাররা। 200 রানের টার্গেটে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের 50-তে জয়ের পথেই ছিল বাংলাদেশ। 151 রানে জুটি বিচ্ছিন্ন হয়। 69 রান করার সৌম্যের বিদায়। তানজিদ 96 রানে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত 84 বল হাতে রেখে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে 3 উইকেট হারানো বাংলাদেশ। এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে 199 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ 75 রান করেন মাঠে ফেরে। টাইগারদের হয়ে 44 রানে 4 উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। 38তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনে 6টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বিকেলে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে 4 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুর রহমান শাহিন। প্রথম দিনে 23টি সাঁতার ও 2টি ডাইভিং ইভেন্টের মধ্যে মোট 6টি নতুন জাতীয় রেকর্ড হয়। এর মধ্যে 5টি সাঁতারে এবং 1টি ডাইভিংয়ে। প্রথম দিনের খেলা শেষে 16টি স্বর্ণ জিতে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চট্টগ্রাম, 2 পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা ও পাহাড় ধসে 6 দিনে প্রাণহানি 43, ক্ষতিগ্রস্ত 8.5 লাখের বেশি মানুষ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান। চিকিৎসার জন্য মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয়, ডাক্তারদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 বেডে উন্নীত করার ঘোষণা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কোনো ছাড় নয়, রংপুরের সমাবেশে বলেন বিরোধী দলীয় নেতা। ক্ষমতায় গিয়ে বিএনপি বারবার প্রতারণা করেছে, অভিযোগ নাহিদের।
এবং জমির মালিকদের ল্যান্ড কার্ড দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। A10 বাংলাকে বললেন ভূমিমন্ত্রী, কমবে মামলা মোকদ্দমা, অবৈধ দখলে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর A10 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।